পরিচালক হিমেল আশরাফ তিনি বলেছিলেন যে কোথাও গিয়ে রাজকুমার সিনেমাটি প্রিয়তমা সিনেমাকেও ছাপিয়ে যাবে। কিন্তু সিনেমাটা দেখার পর কোথাও গিয়ে মনে হলো যে সিনেমাটা যেন প্রত্যাশা পূরণে ব্যর্থ। কিন্তু কেন? তো সেই বিষয়ে অবশ্যই আসবো। তো যদি আমি দুটো সিনেমার অর্থাৎ প্রিয়তমা এবং রাজকুমার দুটো সিনেমাকে যদি আমি ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ এই দুটো ভাগে ভাগ করি, তাহলে তোমরা দেখবে যে প্রিয়তমার ফার্স্ট হাফটা যেরকমই হোক, প্রথম হাফটা হয়তো অতটাও সেরকম ইন্টারেস্টিং ছিল না, কিন্তু সেকেন্ড হাফটা সেই জায়গাটা কিন্তু মানুষকে সত্যি সত্যি একটা আলাদাই ক্যাচ করেছিল, মানুষের মনে একটা জায়গা করে নিয়েছিল। কিন্তু আমি রাজকুমার সিনেমাটা যদি দুটো ভাগে ভাগ করি, তাহলে দেখা যাবে যে প্রথম ভাগটা যতটা ইন্টারেস্টিং ছিল, সেকেন্ড হাফটা কোথাও গিয়ে যেন সেই জায়গাটা ধরে রাখতে পারলো না, কোথাও গিয়ে যেন মানুষের মনের যে প্রত্যাশা সেটা পূরণ করতে পারলো না। কিন্তু কেন, সে প্রসঙ্গে অবশ্যই আসবো। তবে তার আগে সিনেমাটার যে বিষয়বস্তুটা সেটা একটু সংক্ষেপে বলে নেওয়া যাক। এখানের যে মূল কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি যে সাকিব খান যে কোনো উপায়ে সে আমেরিকা যেতে চায়। কিন্তু কেন? তার পিছনে একটা কারণ আছে। সে তার মাকে খোঁজার জন্য আমেরিকা যেতে চায়, কারণ তার বিশ্বাস যে সে আমেরিকাতে গিয়ে তার মাকে খুঁজে পাবে। এবং সেই আমেরিকাতে যাওয়ার জন্যই তার বাবার অমত সত্ত্বেও সে বিভিন্ন পন্থা অবলম্বন করে অবশেষে একটি মেয়েকে ফলস বিয়ে করে সে আমেরিকা যায় এবং আস্তে আস্তে সেই মেয়েটির প্রেমে পড়ে যায়। এবং সেই মেয়েটি হচ্ছে ওই আমেরিকার এক বাসিন্দা, এবং অবশেষে সে কি তার মাকে খুঁজে পাবে। তো এই নিয়ে মূল স্টোরিটা। এবার আসা যাক এই স্টোরির মধ্যে যে পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো আছে সেখানে। প্রথমেই বলে রাখি, এই ছবিটা একটা ভালো রোম্যান্টিক ছবি হতে পারতো, কিন্তু কোথাও গিয়ে যেন সেই জায়গাটা যেন হালকা চালে খেলে বেরিয়ে গেল পরিচালক। এবং অবশ্যই তার পাশাপাশি সে একটি ফ্যামিলি ছবিও দেখাতে চেয়েছেন এই ছবিটিতে, এবং সেই বিষয় বস্তুটাকেও খুব সুন্দর করে সে তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু সব কিছু করতে গিয়ে অবশেষে সবটা যেন একটু খাপছাড়া খাপছাড়া থেকে গেছে। ছবিটার মধ্যে যে ডেপথটা, যে ইমোশনটা দরকার ছিল, সেটা যেন প্রপারভাবে আসে না। পরিচালক দাবি করেছিলেন যে শেষের দৃশ্য বা শেষ ক্লাইম্যাক্স দেখে মানুষ চোখে জল ফেলবে, যেরকমটা তিনি প্রিয়তমার সময়ও দাবি করেছিলেন। কিন্তু প্রিয়তমার কিন্তু শেষ ক্লাইম্যাক্স আমরা যদি দেখি, তাহলে সত্যি সত্যি সেটা কিন্তু অসাধারণ অনবদ্য ট্রিটমেন্ট ছিল, এবং সেইখানে কিন্তু মানুষ সত্যি চোখের জল ফেলেছিল। এবং কোথাও গিয়ে সেই সাকিব খানের যে বৃদ্ধ বয়সের ছাপ, এবং তার পিছনে সবথেকে বড় যে কারণটা সেটা হচ্ছে গান। প্রিয়তমার গান মানুষের মনে গেঁথে গেছিলো, এবং সেই কারণে ইমোশনটা আরও বেশি ধাক্কা দিয়েছিল। কিন্তু রাজকুমারের যদি সব থেকে নেগেটিভ পয়েন্ট থেকে থাকে কোনোটা, সেটা হলো এই ছবির গান। যে গান মানুষের মনে জায়গা করতে পারেনি, এবং সেই কারণে এই ছবির যে ইমোশনটা সেটাও কিন্তু ধরতে ব্যর্থ হয়েছে। যেখানে যে গানগুলো দরকার ছিল সেই গানগুলো মানুষের মধ্যে সেইভাবে এফেক্ট করে না, এবং সিনগুলো আমরা যেগুলো দেখি সেগুলো খুবই খাপছাড়া খাপছাড়া আসে এবং চলে যায়, তাই সেইভাবে কানেক্টিং নয়। এবং যে এখানে যে স্টোরিটাকে দেখানো হয়েছে, স্টোরিটা কিন্তু বেশ সুন্দর একটা স্টোরি ছিল। স্টোরিটাকে আর একটু যদি বেটার করা যেত, আর একটু ব্রাশ আপ বা ডিটেলিং করা যেত, আরও কিন্তু একটা বেটার কিছু প্রেজেন্ট করতে পারতেন পরিচালক। কিন্তু জাস্ট স্ক্রিপ্ট রাইটিংয়ের কমজোরির কারণে ছবিটা কিন্তু গিয়ে দাঁড়িয়েও দাঁড়ালো না। এর পিছনে অনেকগুলো কারণ আছে। এখানে আমরা যে প্লটগুলো দেখছি বা যে স্টোরিটাকে ডেভেলপ করার জন্য যে সিনগুলো ক্রিয়েট করা হয়েছে, সেগুলো কোথাও গিয়ে যেন কনভিন্সিং নয়। যেমন একটা বাচ্চাকে বাঁচানোর জন্য তার মা নদীতে ঝাঁপ দেয়, এবং সেই কারণেই কি তার বাবা সেই মায়ের সাথে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করে দেয়। এটা কি খুব একটা হালকা চালের ব্যাপারটা হয়ে গেল না? এটা কোথাও গিয়ে কনভিন্সিং আমার মনে হয়নি। এটা কিন্তু আরও প্রপার রিজনের দরকার ছিল। তো এটা খুবই যেন একটা বোকা বোকা ছেলে মানুষের ব্যাপার হয়ে গেল। তারপর লাস্ট সিনে আমরা দেখছি যে যেখানে নাকি ছেলে মারা যাচ্ছে, সেই সময় মায়ের কোনো ভূমিকা নেই, সেখানে মা যেন জাস্ট দাঁড়িয়ে আছে। সেই জায়গাটায় কিন্তু আরও সুন্দর বেটার এন্ডিং হতে পারতো সিনেমাটা, আরও ইমোশনালি কানেক্ট হতে পারতো সিনেমাটা। কিন্তু কোথাও একটা পরিচালক কিন্তু প্রপারভাবে কোনো সিনটাকেই ডেভেলপ করতে পারেননি। এই কারণেই কিন্তু সিনেমাটা
সেইভাবে মানুষের মনে হয়তো এফেক্ট করবে না। কিন্তু সিনেমার বেশ কিছু জিনিস ভালো ছিল। সিনেমার গল্পটা যদি আমি বলি, গল্পটা কিন্তু খারাপ ছিল না, কিন্তু গল্পটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আরও বেটার কিছু জিনিস দেওয়ার প্রয়োজন ছিল, যেমন স্ক্রিপ্টটাকে আরও বেটার করা যেত এবং এর সংলাপগুলো আরও বেটার হতে পারতো। পাশাপাশি আমি যদি পারফরম্যান্সের কথায় আসি, তবে শাকিব খানের পারফরম্যান্স কিন্তু সত্যি ভালো হয়েছে সিনেমাটাতে, এবং যত দিন যাচ্ছে তার পারফরম্যান্স যেন বেটার হয়ে যাচ্ছে, বিশেষ করে প্রিয়তমার পর থেকে। এই ছবিতেও আমরা দেখছি, বিশেষ করে প্রথমের থেকেও পরের দিকটায়, অর্থাৎ ইমোশনালি যে জায়গাগুলো, সেখানে কিন্তু শাকিব খান জাস্ট ফাটিয়ে দিয়েছে। তার একটা জায়গা ছিল সেখানে যখন তার বাবা পুরো ব্যাপারটা কনফেস করছে ছেলের সামনে, এবং সেই সময় শাকিব খান কিছু না বলে তার চোখ থেকে জল বেরোচ্ছে। সেই জায়গাটা এত প্রমিসিং হয়েছে, এত সুন্দর হয়েছে যে সত্যি তার অভিনয়ের আলাদা করে তারিফ করতেই হয়। তো এরকম বেশ কিছু পারফরমেন্স ছিল যেটা বেটার হয়েছে, কিন্তু এখানে যে বিদেশি যে নায়িকাটি অভিনয় করেছেন তার পারফরমেন্স কোথাও গিয়ে মন জিততে পারলো না। আমি জানি না কেন তাকে কাস্ট করা হয়েছে, শুধুমাত্র একজন বিদেশি মেয়ে দেখাতে হবে বলেই। তো আরও বেটার অভিনেত্রী, বিদেশি অভিনেত্রী নিতে পারত, যদিও তার বাংলার সাথে সেইভাবে কানেকশানটা নেই বলে মেবি হতে পারে। তো সেইখানে ফিলটা অতটা জমেনি। কিন্তু শাকিব খান বা শাকিব খানের বাবার ভূমিকায় যিনি অভিনয় করেছেন, তাদের অভিনয় কিন্তু অনবদ্য। মায়ের ভূমিকায় যিনি অভিনয় করেছেন মাহিয়া মাহি, তার এতটাই ছোট ক্যারেক্টার যে সেইভাবে কিছু করার ছিল না, কিন্তু কিছু কিছু সিন কিন্তু মনে দাগ কেটে যায়। যেমন সেইখানে বাচ্চা ছেলেটির সাথে যখন মায়ের সেই বিচ্ছেদের মুহূর্তটা, সেইখানে যে ইমোশনটাকে বিল্ড আপ করেছেন পরিচালক, অসাধারণ। সেখানে একদিকে যেমন মা দাঁড়িয়ে কাঁদছে এবং একদিকে বাচ্চা ছেলেটা কাঁদছে, তো ওই সিনটা খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে। কিন্তু শেষে গিয়ে যখন সেই মা ছেলে মুখোমুখি হলো, তখন কিন্তু ব্যাপারটা সেইভাবে ইন্টারেস্টিং হলো না, সেই ইমোশনটা কিন্তু ক্রিয়েট করতে পারলো না। এবং সেইখানে গানগুলোও সেইভাবে যেহেতু ভালো ছিল না, তাই জন্য গান একটা ছবির আলাদা একটা জায়গা, একটা আলাদাই মাত্রা এনে দেয়, এবং সেই জায়গাটা যেহেতু মিসিং ছিল, তাই ইমোশনাল জায়গাটা সেইভাবে ফিলটা আসেনি। তো আরও একটু সিনগুলোকে ডিটেলিং আর একটু ডেভেলপ করা দরকার ছিল। গানগুলো যদি আর একটু ভালো থাকতো, তাহলে এই সিনেমাটা কিন্তু প্রিয়তমার থেকেও বেটার সিনেমা হতে পারতো। কিন্তু যাই হোক, সিনেমাটা একটা চেষ্টা করেছেন পরিচালক ভালো কিছু উপহার দেওয়ার জন্য, কিন্তু কিছু কিছু খামতি থেকে যাওয়ার কারণে সিনেমাটা সেইভাবে দাঁড়ায়নি। সিনেমাটির মিউজিকের ব্যবহার খুবই খারাপ হওয়ার কারণে ছবিটা জুড়ে একটা স্লো গতি বজায় থাকে, সেই টান ব্যাপারটা বা সেই ইন্টারেস্টিং ব্যাপারটা কিন্তু আসে না, যেটা আমার মনে হয় ছবির মধ্যে দরকার ছিল বেশ কিছু জায়গায়, যেটার কারণে বোর ফিল করিয়েছিল ছবিটা। তো যাই হোক, সব মিলিয়ে এই ছিল আমার রিয়াকশান এই ছবিটাকে ঘিরে। যদি এই ছবিটা থেকে ভালো কিছু আমি বলি, তাহলে অবশ্যই সেটা শাকিব খানের পারফরমেন্স এবং শাকিব খানের বাবার ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার পারফরমেন্স, পাশাপাশি বাচ্চা ছেলেটির ভূমিকায় এবং মাহিয়া মাহি অল্প সময়ের উপস্থিতিতে ভালো কাজ করেছেন। তার সেই চাপা কান্নাটা মনে থেকে যাবে, এবং সেই সিনটা ছোটোবেলায় ওই সেই বিচ্ছেদের মুহূর্তটা অসাধারণ ইমোশনটাকে ক্রিয়েট করেছে। এবং কিছু কিছু জায়গায় রোমান্সটা বেশ ভালো একটা জায়গায় যাচ্ছিল, কিন্তু পুরোপুরি সেইটা পরিচালক সাজাতে পারেননি, সেটা ব্যর্থতা একটা। কিন্তু বিদেশি লোকেশন কিছু কিছু ভালো, রাজকুমারের যে রোমান্টিক ট্র্যাকটা বেশ ভালো। আদারওয়াইজ ছবিটার মধ্যে ছবির যে মেন সাবজেক্টটা সেটা ভালো, কিন্তু ছবিটার যে স্ক্রিপ্ট রাইটিং সেটার মধ্যে দুর্বলতা থাকার কারণে আমি বলবো, এবং মিউজিকের ব্যবহার সবথেকে খারাপ থাকার কারণে ছবিটা টিকলো না। জাস্ট এই ছিল আমার রিয়াকশান। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।